দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আই গেস ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি মনজুর আল মতিন, আমি ইশরাত জাহান, এবং আমাদের সাথে আছেন আমাদের অতিথিরা। আমাদের সাথে আছেন আজকের বিশেষ অতিথি মাতসুশিমা সুমাইয়া, ফুটবলার যিনি এখন দূরে আছেন, জ্যামের মধ্যে পড়েছেন, কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছে যাবেন। এবং আমাদের সাথে রয়েছেন মইনুল ইসলাম মাহিম, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর, এবং আমাদের সাথে আমার ঠিক বাম দিকে রয়েছেন সাইফুল বাড়ি টিটু, এবং তিনি আমাদেরকে আজকে বিশ্লেষণগুলো জানানোর চেষ্টা করবেন মঞ্জুর একটু পরে। তার আগে আমরা আরেকটু গল্প শুনে নেব আমাদের বাকি অতিথিদের সাথে, যদি পরিচয় করে দিতেন ইশরাত। প্লিজ নামগুলো বলবেন আপনাদের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুর আলাহি। আমি পড়াশোনা করছি আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, এবং আমি ফুটবল নিয়ে যদি কাজ করা হয় সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে একটা জার্সি পেজ আছে আমার, আমি অনলাইনে জার্সি একটা বিজনেস আছে ছোটোখাটো একটা, এতটুকুই আমার পরিচয়। আমি মোহাম্মদ রেজওয়ান, আমি গাজী টেলিভিশনে স্পোর্টস রিপোর্টার হিসেবে আছি। আমি আব্দুল আল ফয়সাল আহমেদ, আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একজন শিক্ষার্থী এবং একজন আর্জেন্টাইন ফ্যান। আচ্ছা, আমরা তো কথা বলবো মাহিমের সাথে। মাহিম, কালকের রাতের ম্যাচ দেখা হয়েছে অবশ্যই। জি 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 কোনটা বেশি ভালো লেগেছে? বিশেষ করে লাল কার্ডের যে ম্যাচটা, সবচেয়ে বেশি লাল কার্ড যে ম্যাচে আমরা দেখলাম, সেই ম্যাচটা সম্পর্কে শুনতে চাই, কেমন লাগলো? সো আমরা তাহলে বিশ্বকাপের ওপেনিং ম্যাচ নিয়ে কথা বলতেছি। তো মেক্সিকো ভার্সেস আপনার যে সাউথ আফ্রিকার ম্যাচটা হয়েছে, আপনারা অনেকেই জানেন, অনেক অডিয়েন্স জানে যে ম্যাচটা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি একটা লেজেন্ডারি একটা স্টেডিয়ামের মধ্যে, যেখানে দুইটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করা হয়েছিল, অ্যান্ড দুইটার মধ্যে একটা ব্রাজিল জিতছে, একটা আর্জেন্টিনা জিতছে। সো এই ওয়ার্ল্ড কাপটা অ্যাকচুয়ালি শুরু করা হয়েছিল এরকম একটা ঐতিহাসিক একটা ইভেন্ট এবং প্লেস দিয়ে। তো প্রথমত আমরা দেখতে পারলাম যে লিটারেলি তিনটা রেড কার্ড আসছে প্রথম ম্যাচের মধ্যে। তো তিনটা রেড কার্ড কি জাস্টিফাইড কিনা, ওইটার আগে আমি একটা জিনিস বলতে চাই যে প্রথমটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না, কারণ লাস্ট ম্যান ছিল, ফালাই দিছে রেড কার্ড। বাট সেকেন্ড যেই রেড কার্ডটা দিছে সেটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে, অনেকেরই আছে যে কেন দিল। তো প্রথমত রেফারি কেন ভারের মধ্যে গেছে, এইটার একটা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনটা এই কারণে ছিল যে আফ্রিকান যে ফুটবলার আছে বা আফ্রিকান যেই সকল রিজিয়নগুলো আছে, এগুলোর মধ্যে একটা জিনিস অনেক বেশি হয়। আপনারা যারা রেগুলার ফুটবল ফলো করেন ওরা এই জিনিসটা দেখবেন যে ওই জায়গায় রেফারিদের সাথে ফুটবলারদের অনেক ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়। এখন এই গ্যাঞ্জামগুলো কেন হয়? ওরা কি করে, ট্রাই করে যে আপনার রেফারিকে না দেখায় এরকম কিছু করানোর জন্য, যেগুলো দিয়ে আপনার অ্যাগ্রেশনও হয়ে যেতেছে, রেফারিও দেখতেছে না, পিনালাইজড হইতেছে না। তো কালকে এরকম একটা ঘটনা ঘটতে চেয়েছিল যে আপনারা যারা খেলাটা দেখছেন, আপনারা দেখছেন রেফারি ক্যাম্প থেকে একটু বোঝা যায় নাই যে তার ফেসের মধ্যে যে মারছে, একটু বোঝা যায়নি। তো ও এক্স্যাক্টলি সেম কাজটাই করতে চাইছিল। এই সেম জিনিসটা হয়েছিল সিনেগালের সাথে একটা আফ্রিকান টিম, একটা ম্যাচের মধ্যে দেখতেছিলাম, আমি একদিন বসে দেখতেছিলাম, এক্স্যাক্টলি সেম ধরনের গ্যাঞ্জাম হয়েছে, অ্যান্ড হি গট অ্যাওয়ে, কারণ ওই জায়গায় ভার ছিল না। তো আফ্রিকান টিমগুলোর মধ্যে এটার প্রবণতা আছে, অ্যান্ড এই জিনিসটা ওরা করছে। কিন্তু রেফারি কোনোভাবেই ওয়ার্ল্ড কাপের মধ্যে যে জায়গায় নাকি 48টা প্লাস ক্যামেরা থাকে, ওই জায়গায় জিনিসটা ছেড়ে দেবে না। অবভিয়াসলি ভার বলছে আপনি দেখেন, অ্যান্ড যখনই দেখছে ছেড়ে দিত, যদি ফেসের মধ্যে না দিত। যখনই দেখা গেছে যে ফেসের মধ্যে ভিএআর প্রযুক্তি আসলে খুব সহজভাবেই ব্যাপারটিকে আমাদের সামনে তুলে ধরলো, স্পষ্টভাবে আমরা দেখলাম। এর আগের বিশ্বকাপগুলো থেকে এত স্পষ্টভাবে কি কোনো প্রকার ফাউল আমরা দেখতে পেয়েছি কিনা, বা কোনো প্রকার সন্দেহ ছাড়াই কিন্তু দেখা গেল? আচ্ছা, একটা জিনিস যেটা হলো, আগের 2022-এর বিশ্বকাপের মধ্যে যেই ভারটা ব্যবহার করা হইতেছিল, এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ ভার এখানেও ব্যবহার করা হইতেছে, উইথ সাম অ্যাডেড ফিচার্স প্লাস অ্যাডেড ক্যাটাগরি। যেখানে আগে যদি কোনো ইয়েলো কার্ড অফেন্স হইতো, আগের ভার সেটা রিকল করতে পারতো না, রেফারিটা বলতে পারতো না যে এই জায়গায় একটা ইয়েলো কার্ড হইতে পারে, আপনি দেখেন। তখন রেফারি অনফিল্ড রেফারি যে আছে, তার বলা লাগবে ভারকে যে আপনি কি জিনিসটা রিভিউ করে দেখবেন যে এখানে কোনো ধরনের কোনো কিছু হয়েছে কিনা। তখন সে যদি বলে যে হ্যাঁ এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, আপনি দেখতে পারেন ভারের মধ্যে, তখন যাওয়া যেত। বাট যদি অনফিল্ড রেফারি এই জিনিসটার জন্য না যায়, অনফিল্ড রেফারি যদি না বলে যে এই জায়গায় কোনো কিছু হয়েছে, ইউ উইল গেট অ্যাওয়ে উইথ দিস। তো এই বছর একটা নতুন ক্যাটাগরি এই জায়গায় যুক্ত করছে, যে চাইলে ইয়েলো কার্ডের জন্য ভার ইন্টারভিন করতে পারবে। তো এই বছর অবভিয়াসলি আরও বেশি স্বচ্ছতা আসতেছে। আগের বার থেকে তো অবভিয়াসলি বেশি স্বচ্ছতা আসবে, কারণ অনেক জায়গায় দেখা গেছে যে একটা ইনসিডেন্ট আছে, যেটা আপনার মেসির একটা ইনসিডেন্ট আছে, যেটা হাত দিয়ে বল ধরে ফেলছিল নেদারল্যান্ডের সাথে। এটা অনেক একটা টক
সিচুয়েশন ছিল যে মেসি হাত দিয়ে বলটা আটকাইলো, মানে তারাই পাইছিল এটা ফ্রি কিকটা, বাট তারপর সেই যে বলটা ধরে আটকাইলো, এর জন্য কেন তাকে কোনো কিছু দেওয়া হলো না? বিশ্বকাপের প্রথম ম্যাচে কিন্তু অনেক নাটকীয় হলো, কি বলেন এবং মঞ্জুর? খেলাটা তো গোলের, এবং গোলগুলো বেশ চমৎকার লাগলো, দৃষ্টিনন্দন ছিল। আপনার কেমন লাগলো খেলাগুলো, এবং বিশেষ করে গোলগুলোর কথা শুনতে যাচ্ছি। গোলগুলো খুব চমৎকার। যে আপনার আমি পুরো ম্যাচটা দেখতে পারিনি ইন্টারনেটের সমস্যার কারণে, সত্যি কথা বলতে। পরে অনেকে বলছিলেন যে নানান ধরনের যে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ছিল সেখান থেকে দেখতে অসুবিধা হয়েছে তিনটা ক্ষেত্রে। প্রচুর বাফারিং করতেছিল, প্রচুর। আর আমরা তো ব্যাচেলার, তো আমাদের বাসায় তো টিভি থাকে না, সো একমাত্র ফোন বা ল্যাপটপই ভরসা। ওই জায়গা থেকে একটু সমস্যা হয়েছেই। আর ফেসবুকে দেখতেছিলাম, সেখানেও বারবার চলে যাচ্ছিল। অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছিল এইটা নিয়ে, অনেক মিমস তো আপনারা হয়তো বা দেখছেন। গোলগুলোর কথায় আসছে। গোলগুলা যদি বলি, প্রথম গোলটা যেটা হয়েছে ওইটা অনেক মনে হয় দূর থেকেই শট হয়েছে, গোলটা অনেক চমৎকার হয়েছে। আর সেকেন্ড গোলটা আমি দেখি নাই, যেটা সত্য কথা, বাফারিং এর কারণে। বাফারিং এর কারণে। তাহলে কি টিটু ভাইয়ের কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনে নেই এই সুযোগে। কালকে টিটু ভাই বলছিলেন যে হাতে তেমন কিছু নেই, শুধুমাত্র কয়েকটা চার্ট, ফরমেশন, এগুলো ছাড়া আসলে কিছু দেখানোর নেই। আজকে নিশ্চয়ই অনেক কিছু আছে। দুটো ম্যাচ কেমন লাগলো, এবং অন্যান্য বিশ্বকাপের থেকে এবার আসলে বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, সেগুলোর প্রভাব কেমন পড়ছে? না, এনজয়েবল ম্যাচ ছিল, যেটা ওয়াজ এক্সপেক্টেড অ্যাকচুয়ালি। ফার্স্ট ম্যাচটা আমরা বলবো যে মেক্সিকোর হাই প্রেসিং ওয়াজ সো গুড। ফার্স্ট গোলটাও কিন্তু হাই প্রেসিং থেকে আসছে। লিরা মেইনলি আপনার গোলটা দেখলে দেখবেন হি ওয়াজ অ্যাকচুয়ালি গিভিং ইনস্ট্রাকশন টু দ্য স্ট্রাইকার, অ্যান্ড অলসো যে গোল করলো আর কি হুলিয়ান কুইনেস, তাকে বলছিল। বাট ওর প্রেসিং থেকে বলটা পায় কিন্তু কুইনেস, যার জন্য ওইখান থেকে গোল। এবং আমি সেকেন্ড গোলটাও বলবো, হিমেনেস যেটা গোল করলো, রাউল হিমেনেস, ও ইনিশিয়েট করেছে পাসটা টু দ্য রাইট উইং, দেন হি র্যান ফর দ্য সেকেন্ড পোস্ট, এবং ওই জায়গা থেকে সুন্দর গোল। বাট সাউথ আফ্রিকার কথা বলবো আসলে যে ইফ ইউ ক্যানট বিল্ড আপ আন্ডার প্রেশার, ইউ হ্যাভ নো প্লেস ইন দ্য ওয়ার্ল্ড কাপ। এটা তার মানে কোনোভাবেই সম্ভব না, যেটা কালকে তারা বারবার করেছে। এবং এই রেড কার্ডগুলি আসাটাও কিন্তু এই ফ্রাস্ট্রেশন থেকে, আউট অফ দ্যাট। যে এটা কেন মনে হচ্ছে যে চাপের কারণেই তারা এমনটা চাপটা খেললো? হচ্ছে যে সুবিধা করতে পারছে না। আমি বল হারাচ্ছি, পজিশন ওরা নিয়ে নিচ্ছে, দে আর হ্যাভিং দ্য আপার হ্যান্ড, অর মোমেন্টাম অফ দ্য গেম ওয়াজ উইথ মেক্সিকো। তো তখন হয় কি, ইমোশনাল কন্ট্রোলটা খুব ইম্পর্ট্যান্ট, এবং প্লেয়ারদেরই সামটাইমস দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ প্রেসিং অ্যান্ড হোয়াট ইজ ট্যাকলিং। কারণ প্রেসিং ইজ ইউ আর ক্লোজিং ডাউন দ্য গ্যাপস বিটুইন দ্য বল ক্যারিয়ার অ্যান্ড ইউ, বাট অনেকে গিয়ে ট্যাকেল করে দেয়, যেটা করেছে অলরেডি। এবং যেটা হচ্ছিল যে ভিএআর এখন নতুন যেটা আসছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, যে সেকেন্ড ইয়েলোটাও দেখার জন্য, যার জন্য এটা দেখি কিন্তু ডিসিশন হয়েছে যে সে মুখের মধ্যে স্ল্যাপ মেরেছে, ওইটার জন্য কিন্তু ওই রেড কার্ডটা। বাট মেক্সিকোর রেড কার্ড ওয়াজ আ ফুলিশ থিং টু ডু। আমার মনে হচ্ছে যে মন্টেস আসলে 91st মিনিট, এবং গোল হলে হইতো, বাট ওইখান থেকে গোল হওয়াটা এত অবভিয়াস ছিল না, একটু ডান দিকে ছিল। সো ইট ওয়াজ এ স্টুপিড ফাউল, এবং নেক্সট ম্যাচও মিস করবে। রেফারির দিক থেকে কি সিদ্ধান্তটা ঠিক ছিল? ইট ওয়াজ গুড। আমি বলবো বোথ অফ দ্য ম্যাচ রেফারির ডিসিশন ওয়াজ সো গুড, বিকজ এখনকার রেফারিদের কিন্তু অনেক হেল্প উইথ দ্য ক্যামেরা অ্যান্ড ভিএআর, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। আগেকার রেফারিদের বরং আরও বেশি আমি কমপ্লিমেন্ট দিব, যে তারা এত কিছুর সাহায্য ছাড়া অনেক সময়ই ভালো ভালো সিদ্ধান্ত নিতেন। সো আমি বলবো যে হিউম্যান ফ্যাক্টরটা এখনও শুড বি দেয়ার। আপনার কাছে আরো বিস্তারিত নিশ্চয়ই শুনবো, তবে তার আগে ইশরাতের সাথে বোধহয় একজন অতিথি এরই মধ্যে যোগ দিয়েছেন। অতিথিকে পরিচয় করে দেবেন ইশরাত। এবং বৃষ্টির দিন, আমাদের সেই বৃষ্টিমুখর দিনে আমাদের বিশেষ অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই, মাতসুশিমা সুমাইয়া। কেমন আছেন, কেমন কাটছে ফুটবলের দিনগুলো? ভালো কাটছে। ওয়ার্ল্ড কাপের দিন সবসময় এক্সাইটমেন্ট কাজ করে। থ্যাংক ইউ এখানে ইনভাইট করার জন্য। আমরা অনেক খুশি আপনাকে পেয়ে। আমরা মূল গল্পে চলে যেতে চাই। কালকের ম্যাচটি অবশ্যই দেখেছেন, আজ যে ম্যাচ দুটি রয়েছে সে বিষয়েও শুনতে চাই। প্রথমেই জানতে চাই কালকের ম্যাচ দুটি কেমন লেগেছে, কোন ম্যাচটি বেশি আপনার কাছে বেশি এক্সাইটিং লেগেছে? ফার্স্ট ম্যাচটাই বেশি এক্সাইটিং লেগেছে, যেহেতু ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ ছিল।
আমরা 2010 সালে দেখতে পেরেছিলাম যে সাউথ আফ্রিকা ভার্সেস মেক্সিকো, ওইখানে সাউথ আফ্রিকা ফার্স্ট গোলটা দিয়েছিল। এইবার 16 বছর পরে একদম অপোজিটটা হয়েছে, যে আগে মেক্সিকো গোল দিছে আর ম্যাচটা উইন করেছে। তো কালকের ম্যাচটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল। আচ্ছা, আজকে যে ম্যাচটি, সেই ম্যাচটির আজকে সম্পর্কে একটু presentation বিস্তারিত কি কি জানার আছে? চেষ্টা করব যে কানাডা সাম্প্রতিক বছরগুলোতে অনেক উন্নতি করছে। কি মনে হচ্ছে যে আজকের ম্যাচে কেমন ফলাফল হতে পারে বা কি করতে পারে কানাডা হার্জেগোভিনার সাথে? কানাডা যেহেতু ভালো করছে, সামনের দিনগুলোতেও ভালো করবে, আর ওখানে স্টার প্লেয়ার্সরাও আছে, তো আমার মনে হয় আজকে কানাডাই ভালো করবে। আচ্ছা, আমরা একটু মহিমের কাছে যেতে চাই। কি মনে হচ্ছে আজকের ম্যাচটা কি হতে পারে? সো আজকে প্রথম ম্যাচটা মেবি ইউএসএ ভার্সেস প্যারাগুয়ে, আর একটা আছে কানাডা ভার্সেস বসনিয়া। হ্যাঁ, তো বসনিয়া। আমরা যদি ইউএসএ টার কথা বলি, আমি প্রথম ম্যাচটা মেবি কানাডা এন্ড বসনিয়ার রাত হ্যাঁ। 1টায়, এন্ড পরে ও হচ্ছে আচ্ছা, তাহলে আই মিস্টেকেন, বাট এই দুইটাই আর কি। তো যে আমি যদি ইউএস এর কথাটা আগে বলি, ওদের কোচ কিন্তু পোচেতিনো, ঠিক আছে? সো পোচেতিনো যে নাকি টটেনহামের কোচ ছিল এক সময়, আমরা দেখছি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে গেছিল একবার। তো ওর একটা স্পেশালিটি আছে, যেটা নাকি ও কি করে সবসময় ব্যাক ফাইভ খেলায়, দুই পাশের দুই যে থাকে লেফট ব্যাক বা রাইট ব্যাক থাকে, ওদের উইঙ্গার পর্যন্ত নিয়ে যায়। তো এই প্রবণতাটা সে ইউএস এমএনটির মধ্যেও রাখছে। তো এই জায়গায় সবচাইতে মজার ব্যাপার, সে যখন একটা অ্যাটাকের জন্য একটা লেফট ব্যাক বা রাইট ব্যাক সামনে যায়, লাইক উইং পর্যন্ত চলে যায়, তখন যদি সে অ্যাটাকিং এর মধ্যে কাউন্টার অ্যাটাক খায়, ওই ক্ষেত্রে দেখা যায় সে 3 ভার্সেস 4 হয়ে যেতেছে, অপোনেন্টের 4 তাদের 3। সো এটা তাদের জন্য অনেক বড় ফ্যাক্টর। বাট ইউএসএ খাতা কলমে জিতার কথা। বাট একটা জিনিস যেটা আমরা না বললেই না, সেটা হলো প্যারাগুয়ে অলওয়েজ মেক থিংস আগলি। যখন তারা হারতে থাকে, দে উইল অলওয়েজ মেক থিংস আগলি। অ্যান্ড এটা শুধু আমরা আজকের ম্যাচের জন্য বলতেছি না, আমরা ভার্সেস আর্জেন্টিনা দেখছি, ভার্সেস ব্রাজিল দেখছি। যখনই দেখা যায় তারা ঠিকমতো খেলতে পারতেছে না, ট্যাকটিক্যালি পারতেছে না, ওরা কি করে ফিজিক্যালি খেলে, ফিজিক্যালি আপনার ট্যাকটিক্যাল ফাউল করে ফালাই দিবে আপনার। ওদের এক একটা খেলোয়াড়ে দেখবেন ফিজিক্যালিটি অনেক বেশি আর কি। তো ওরা কি করবে, এই জন্য ফালা দেওয়ার ট্রাই করে। সো এটা আমরা একটা বড় সুমাইয়ের কাছে আবার দিতে একটু পারে। ফিরতে চাই। কি মনে হচ্ছে, মানে যদি বলা, আপনি তো একজন ফরওয়ার্ড, যখন কোনো ফরওয়ার্ড দেখেন, আসলে নিজেকে কার মধ্যে কল্পনা করেন বা আপনার মধ্যে কার প্রতিচ্ছবি দেখতে পান? আমি আমার মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে পাই। আমি ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা অনেক ফলো করি, আর এইবার আশা করছি ক্রিস্টিয়ানো রোনালদো ভালো কিছু একটা করে আমাদের খুশি করবে। খুশি করবে, বা আর এমনিতে কোন দলকে সাপোর্ট করা হয়, কোন দলের খেলা সবচেয়ে বেশি ফলো করা হয়? ওয়ার্ল্ড কাপে এমনি সব ম্যাচ দেখতেই খুব এক্সাইটেড লাগে, ফ্যামিলির সাথে ফ্রেন্ডসের সাথে বসে। কিন্তু এবার আমি ব্রাজিল, পর্তুগাল আর জাপানকে সাপোর্ট করছি। এবার হোপফুলি 3 টিমের এক টিম ট্রফি নিবে। বাহ, গ্রেট। আচ্ছা মহিম, আপনার কাছে আবার ফিরতে চাই। আপনি একটি ম্যাচের কথা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের যদি বলি যে কৌশল কি হতে পারে এবারে, এবং যেহেতু দুটো স্বাগতিক টিমই আজকের ম্যাচে খেলবে, কানাডার একটি বাড়তি সুবিধা পাবে কিনা, পাশাপাশি যুক্তরাষ্ট্রকে বাড়তি সুবিধা পাবে কিনা? আচ্ছা, আজকে যদি ট্যাকটিক্স নিয়ে বলি, ওরা প্রতিদিন অনেক স্টাবর্ন, সে 5-2-3 এরকমই খেলে। তো আজকে ওইটাই দেখতে পারি আমরা মূলত, যদি হয়ে থাকে এরকমই হইতে পারে। এখনো যেহেতু আসেনি আমরা জানতে পারি না, বাট এরকম হইতে পারে। সে অলওয়েজ ডিফেন্সিভ একটু বেশি খেলা ট্রাই করে উইথ আ অপরচুনিটি টু কাউন্টার। সো যাই হোক, এটা হইতে পারে। অ্যান্ড মূলত আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আজকে ইউএস এর মধ্যে যেহেতু ম্যাচ, আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন যে তারা হোম অ্যাডভান্টেজ পেতেছে। সব মানুষ থাকবে অবভিয়াসলি ইউএস এর, কিছু মানুষ থাকবে যারা নাকি এবং বেশিরভাগ ম্যাচে কিন্তু এবার যুক্তরাষ্ট্রে, হ্যাঁ প্রায় 5 ভাগের 3 ভাগই বলা যায় যুক্তরাষ্ট্র। জি। তো আমার মতে ম্যাচ ইউএস এর পক্ষে গেলেও প্যারাগুয়ের কিন্তু ওই যে আমি বললাম একটা জিনিস যে দে উইল মেক থিংস আগলি। ইউএস এর জন্য অবভিয়াসলি ইজি হবে না, বাট আই থিংক ইউএসএ উইল উইন। বাহ, গ্রেট। আচ্ছা, আমরা এবার একজন ফ্যানের কাছ থেকে শুনতে চাই, কি মনে হচ্ছে আজকের যে দুইটি ম্যাচ রয়েছে, ব্যতিক্রম কিছু হবে কিনা, বা দুটি ম্যাচের ফলাফল প্রেডিক্ট কি করতে পারেন, কি হতে পারে আজকে? আজকে রাত্রে যে বসনিয়া কানাডা ম্যাচ আছে, দুইটায় লো স্কোর হওয়ার চান্সেস আছে। আমার মনে হয় দুইটা ড্র হওয়ার সম্ভাবনাটা বেশি। আর সকাল 7টায় যেটা আছে প্যারাগুয়ে ইউএসএ, তো আমার মনে হয় যে সেখানে ইউএসএ এর চান্সটাই একটু বেশি হবে জিতার। দুইটাই প্রায় সিমিলার সেম টিম, বাট আমার মনে হয় যে ইউএসএ সেই ম্যাচে ভালো করবে, অন্ততপক্ষে 1-0-তে
জিতবে যদি আচ্ছা প্রেডিকশন করি। প্রেডিকশন কিন্তু আসলে আমাদের এই যে এআই জেমিনাই যেগুলো রয়েছে তারা কিন্তু একটা প্রেডিকশন দিচ্ছে এবং পরপর 2 ম্যাচ গতকাল সেগুলো মিলে গেল। আপনারা কি সেটা খেয়াল করেছেন কিনা? আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমি এটা দেখছি যে প্রেডিকশন কি সবসময় আসলে ম্যাচ হয়, মাঝে মাঝে তো ব্যতিক্রম হয়? এটা তো বলা মুশকিল যে ফুটবল আসলে প্রেডিকশনের খেলা নয়, আসলে আমরা শেষ মুহূর্ত প্রেডিক্ট করতে পারি না কি হবে কখন আসলে। কি হয় এটা আসলে আমরা এক্স্যাক্টলি বলা মুশকিল। আচ্ছা মহিম, এবারের বিশ্বকাপে কোন দলকে আপনি আসলে ফেভারিট বলে মনে করছেন? আচ্ছা, এটা আমার জন্য আমি জানি না এটা আনপপুলার অপিনিয়ন কিনা, বাট আমি মনে করি যে এবার স্পেন জিততে পারে। বিকজ কিন্তু আপনি তো জার্মানি সাপোর্টার, নিজের দলকে কেন পিছিয়ে রেখেছেন বলেন? লাইক গত 2 বার যতটা হাইপ তৈরি করছে আমার নিজের দল নিয়ে, ততবারই দেখা গেছে অনেক রোস্টিং হয়েছে। সো আমি এবার এত বেশি হাইপ দিতেছি না, যেহেতু দেখা যাবে যে যদি জিতে যাই তাহলে অবভিয়াসলি গাইস, সো তাদের থেকে আমাদের ব্যাটার কেউ জানে না। সো জিতে গেলে তো জিতে গেলাম, আর হারলে যেন রোস্ট একটু কম হয় আর কি। বাট স্পেন প্র্যাকটিক্যালি ওরা বেটার, লাইক ইন এভরি রেসপেক্ট। আপনি যদি প্রতিটা খেলোয়াড় ধরেন, প্রতিটা খেলোয়াড়ে দে আর বেটার। লাইক মূলত তাদের কাছে একটা বড় জিনিস আছে, সেটা হলো ওদের ইয়াংস্টারগুলো বেশি। আপনি বার্সেলোনারই বলেন বা স্পেনের বাকি টিমগুলোর থেকে যে খেলোয়াড়গুলো নেওয়া হয়েছে ওদেরই বলেন, বেশিরভাগ। ওকে মহিম, আমরা এই গল্পে আবারও ফেরার চেষ্টা করব, বিরতিতে যাব। দর্শক আপনারা দেখছেন আই গ্যাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। টিটু ভাই আপনার কাছে ফিরে আসবো, গোলগুলো নিয়ে কথা হচ্ছিল, গোলগুলো কেমন লাগলো সব মিলে? আমরা তো প্রথম ম্যাচের গোল বললামই, পরের ম্যাচটা ছিল খুব আমার জন্য এনজয়েবল। আমি মানে 3টায় ঘুমিয়ে আবার উঠে খেলাটা দেখেছি, স্পেশালি জানার জন্য যে একটা কালকে আমাদের প্রেডিকশন ছিল যে মেবি কোরিয়া ক্যান ওভারকাম বা জিততে পারে, ওইটাই আমি দেখার জন্য। এবং ইট ওয়াজ অ্যাবসোলুটলি মানে ফান ফর মি বিকজ দ্য ওয়ে দে প্লেড, ডমিনেট করলো তো বলা যায়। ডমিনেট করলো পুরো। এবং সন যে সুযোগগুলি পেয়েছে হয়তো একদম নিশ্চিত না, তারপরেও তার পক্ষে হয়তো কিছু করা যেত। বাট সবচেয়ে ভালো লেগেছে যেটা আমার, সেটা হচ্ছে আফটার দ্য গোল সেটব্যাক ফ্রম দ্য থ্রোইন গোল, যেটাতে আসলে ওদের ক্যাপ্টেনের ক্রেডিটটা বেশি। ওদের যে প্ল্যানটা ছিল ওটা ছিল এক্সেলেন্ট, যে বাইরের থেকে সে আনমার্কড অবস্থায় এসে হেড করে সবার উপরে ওঠে হেড করাটা। কিন্তু 1 গোলে পিছিয়ে থাকার পরে যে 2 গোল করে ম্যাচ জেতা, ট্রিমেন্ডাস একটা এশিয়ান টিম। এবং সাউথ কোরিয়া, আমরা হং ম্যাংবোকে আমি চিনি অনেক আগের থেকে, ও যখন আন্ডার-23 কোচ ছিল, হি ওয়াজ দ্য ক্যাপ্টেন যখন তারা সেমিফাইনাল খেলে 2002-এ। সো এই টিমের সামথিং স্পেশাল ইজ দেয়ার, নো স্টার্স, এবং সনকে দরকার বসাইতে হবে এটাও আছে এখানে। এবং এই জিনিসটা আমার মনে হচ্ছে কোরিয়া প্রুভ করেছে যে জাপান ক্যান বি আনাদার ডার্ক হর্স ইন দিস ওয়ার্ল্ড কাপ। সো আমরা উই আর প্রাউড অফ এশিয়ান টিমস। অফসাইডের যে ব্যাপারটা ঘটলো, একরকম তো সেলিব্রেশনই হয়ে গেল, সেটা সব মিলিয়ে কেমন? It was offside because Sochek ওর যেটা ছিল যে ওরা প্ল্যানটা খুব ভালো ছিল এবং ওদের অবশ্যই কোরিয়ানদের চেয়ে হাইটটা বেশি। বাট সোচেক যেটা করেছে, ও রয়ে গিয়েছিল যখন এটার প্ল্যানটা হয় কি, ভিতরে আমি অফ সাইডে গিয়ে অন সাইডে এসে তারপরে রান করি। বাট ও এসেছিল ঠিকই, বাট পরে হ্যাঁ ও উঠতে পারেনি, এই জন্য ইট ওয়াজ জাস্টিফাইড অফসাইড, ইট ওয়াজ অফসাইড। এবারে আজকের ম্যাচের ব্যাপারে আপনার বিশ্লেষণগুলো শুনতে চাই, সব মিলিয়ে কি মনে হচ্ছে ফরমেশনের আলোচনায় যদি আসতে পারি? হ্যাঁ, মেইনলি হচ্ছে কানাডাতে যেহেতু খেলা, হোম টিম হোস্ট টিম, জেসি মার্স হচ্ছে ওদের কোচ, যে লিডসের ছিল। এবং আমি বলবো যে তাদের জন্য সবচেয়ে সেটব্যাকটা হচ্ছে আলফোনসো ডেভিস, ওদের সবচেয়ে স্টার যে লেফট ব্যাক বায়ার্ন মিউনিখের, ওর হ্যামস্ট্রিংয়ে ইনজুরি। এটা একটা বড় ব্লো হতে পারে, যার জায়গায় লাড়িয়ে খেলবে সম্ভবত, এবং 4-4-2-তে তারা খেলার চেষ্টা করবে। মিলার যে নাকি হাল সিটিতে এইবারই তারা প্রিমিয়ারশিপে এসছে এবার, এবং তার সিজনটা ভালো গিয়েছে। বাট আমি বলবো যে কানাডিয়ান জেসি মার্চ যে ধরনের খেলা খেলে লিডসের, সেটা হচ্ছে হাই প্রেসিং থাকবে, উইং প্লে থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের কিছু ইন দ্য মিডল থার্ড, ডিফেন্ডিং থার্ড, কিছু লো ব্লকও আমরা দেখতে পারি। তো কানাডার মেইনলি আমি এখানে যেটা দেখানোর চেষ্টা করেছি, 4-4-2-তে হয় কি, যে ফ্লেক্সিবিলিটিটা ইজিয়ার হয়। আপনার যখনই 4-4-2 থেকে ইজিয়ার ইউ ক্যান গো ব্যাক টু 4-3-3, একটা স্ট্রাইকার যদি ড্রপ করে দেন, কিংবা 4-5-1, কিংবা 4-2-3-1, এনিথিং ক্যান হ্যাপেন। সো এইখানে আমরা জানি না, এটা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তারা হয়তো ডিসিশন নেবে।
আর যদি আমরা দেখি বসনিয়ায় চলে আসবো বসনিয়া হার্জেগোভিনার যদি আমরা দেখি ওদের ইয়েটাতে হচ্ছে যে ওরাও 4-4-2, তার মানে মিরর ফরমেশন কিন্তু দুইটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং এখানে সবচেয়ে বেশি দেখার ব্যাপার হচ্ছে ডেমিরোভিচ এবং গাজ্জার এদের মধ্যে থেকে কি আমাদের জেকো চলে আসবে কিনা, 40 ইয়ার্স ওল্ড স্ট্রাইকার, অ্যান্ড ওর হাইটের অ্যাডভান্টেজ তো আমরা জানি। এইটা দেখার ব্যাপার হবে এই টিমে। কিন্তু ওই দম কি থাকে এই 40 বছর বয়সে বিশ্বকাপের মতো আসরে? মেইন হচ্ছে ইট ইজ মানে দম না থাকলেও আপনি ক্যান ইউজ হিম ফর 20 মিনিটস, লাস্ট 20 মিনিটস অর অ্যাজ নিডেড, যেটা আমাদের ম্যাচের মধ্যে হয়। আমরা এমন রজার মিলাকে দিয়ে যদি আমরা শুরু করি, আমরা রজার মিলা যখন আমরা 42 ইয়ার্সে তাকে খেলিয়েছে এবং হি ডিড ভেরি ওয়েল। বাট এটা হচ্ছে যে বয়সের বা ইয়ের ব্যাপারটা ছাড়াও, তবে এই ম্যাচটা মানে প্রেডিক্ট করা খুব মুশকিল। ইট ক্যান গো আইদার ওয়ে আমার কাছে মনে হয়। হয় কানাডা জিতে যাবে 1 গোলে, কিংবা এরাও জিতে যেতে পারে 1 গোলে। ড্র হওয়াটা বেশ আনলাইকলি মনে হয়। বাট কোরিয়ার ম্যাচটা যদি আমরা যাই গত দিনের, আমরা মানে ওয়েট করছিলাম কখন ফার্স্ট গোলটা হবে, কারণ গোল না হওয়া পর্যন্ত এই খেলাটা যেটা হচ্ছিল ওটা সেফ খেলছিল সবাই। তো সামটাইমস ইউ নিড এ গোল টু চেঞ্জ দ্য কোর্স অফ দ্য গেম, এবং যেটা হয়েছে গতকাল আই ওয়াজ ভেরি হ্যাপি যে কোরিয়ার দিকে গিয়েছে। তো এই ম্যাচটা মেক্সিকোর ম্যাচে যদি ফিরে আসি, গোলটা হবার পর কি মেক্সিকো খানিকটা ডিফেন্সিভ খেললো বলে মনে হয়? না, আমার কাছে মনে হয় না। একটা জিনিস হচ্ছে যে ডিফেন্সিভ বলে কোনো খেলা নাই, সব টিমেরই ডিফেন্ডিং করতে হয়, অ্যাটাকিং করতে হয়। আপনি ম্যান সিটি যখন পেনাল্টি এরিয়ার ভিতর 11 জন ঢুকে ডিফেন্ডিং করে, তখন কি বলবো আমরা ডিফেন্সিভ টিম না। আমরা জানি যে হোয়াট পেপ গার্দিওলা ক্যান ডু উইথ হিজ টিম। সো অ্যাকচুয়ালি ইউ নিড অল অফ দেম অ্যান্ড টু ব্যালেন্স পারফরমেন্স টু উইন আ ম্যাচ। এবং ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় ইউ ক্যান মেক মিস্টেকস অ্যান্ড ইউ ক্যান মেক মিস্টেকস ইন টার্মস অফ মেকিং ট্যাকলস, সব কিছু এবার খুব মানে কশাস্তি যাওয়া। তারপরে আমি বলবো যে বেঞ্চের থেকে এসে একজন ক্রস করেছে, আরেকজন গোল করেছে। ইট শোজ যে ইউ নিড ডেপনেস ইন দ্য ইয়োর বেঞ্চ, যে ভালো কোয়ালিটির প্লেয়ার। ফিরবো এর পরের ম্যাচটা নিয়ে আলাপ করতে, তবে তার আগে ইশরাত, আপনার কাছে বোধহয় পুরস্কার দেওয়ার একটা সুযোগ তৈরি করবেন আপনার দর্শকদের জন্য। হ্যাঁ, আমার কাছে একটি সেটের দর্শকদের জন্য একটি কুইজ রয়েছে এবং অনলাইন কুইজও রয়েছে। প্রথমেই সেটের দর্শকদের জন্য যে কুইজটি, মাহিম আপনাকে বাদ দিয়ে বাকিদের জন্য, 2026 ফিফা বিশ্বকাপের প্রথম গোলদাতা কে? আমি কি অপশন দেব? রাউল হিমেনেস, হুলিয়ান কিনভেনেস, হিরভিং লোজানো, লাইলে ফস্টার। অপশন এ রাউল হিমেনেস, অপশন বি হুলিয়ান কিনভেনেস, অপশন সি হিরভিং লোজানো, অপশন ডি লাইলে ফস্টার। আচ্ছা বলুন। অপশন এ হিমেনেস। অপশন এ হিমেনেস। রাউল হিমেনেস হয়নি। অন্য কেউ ট্রাই করতে চান? অপশন সি। কেউই পারলো না। ওকে ওকে, আমরা পরের বার আবার ট্রাই করব। আমি একটু আগে ডিসফাংশনাল টিমের কথা বলছিলাম। আমরা যতই পিছনে খেলি, ইফ উই ক্যানট কানেক্ট উইথ দ্য ফরওয়ার্ড প্লেয়ার্স, উইঙ্গার্স অ্যান্ড স্ট্রাইকার্স, দেন উই ক্যানট টেক দ্য বল টু দ্য অপোনেন্ট থার্ড বা ফাইনাল থার্ড। ওই জিনিসটা আমার মনে হয় ইউএসএ করার চেষ্টা করবে। অ্যান্ড পচিটিনো অ্যাকচুয়ালি টটেনহামে যখন কাজ করেছে, তারপর পিএসজিতে কাজ করেছে, হি হ্যাজ ভ্যাস্ট এক্সপিরিয়েন্স in attacking, how to attack with the wingers. So wide area for sure he will try to use. এর পরের দলের প্যারাগুয়ের ফরমেশনে যদি আসি, তাদের ব্যাপারে আপনার হিসাবটা প্যারাগুয়ে আমার ধারণা দে উইল ইনভাইট দ্য প্রেশার অ্যাকচুয়ালি টু কাউন্টার। সো এটা তারা হয়তো একটু বল হারানোর পর নিচে নেমে যাবে, ডিফেন্ডিং থার্ড না হলে মিডল থার্ডে ব্লক তৈরি করবে, এখান থেকে বল উইন করার পর কাউন্টারে যাওয়ার চেষ্টা করবে। তো ওদের মেইনলি আমি দেখতে যে ওরা হচ্ছে বল আবার যখন প্রয়োজনে হাই যদি বল উইন করা যায় নিয়ার টু দ্য গোল, ওইটা চেষ্টা করবে। এবং এখানে খুব মানে বেশি নির্ভর করবে হচ্ছে আলমিরনের রান। এখানে আলমিরন যে এখন আটলান্টাতে খেলছে, তো তাকে কিভাবে ইউএসএ আমার মনে হয় যে কিভাবে হ্যান্ডেল করবে, এটা একটা বড় ফ্যাক্টর হবে এই ম্যাচটায়। মানে রক্ষণ ভাগ ভেদ করে যাওয়ার ক্ষমতা তার কি বেশি? ওদের যেমন টাইলার থাকবে, ওদের ক্যাপ্টেন যে ইউএস এর,
তো ওদের ডিফেন্ডাররা কিভাবে ওকে ট্যাকেল করে, কারণ আলমিরানের স্পেশালিটি হচ্ছে ওর দৌড়গুলি। ও যখনই একটু স্পেস পায়, উইদাউট বল রান এবং উইথ বল রান ইজ ডেঞ্জারাস। সো ওই জিনিসটাও দেখতে হবে, এবং এটার উপর ডিপেন্ড করা ছাড়াও তাদের যে জিনিসটা থাকে, আমি বলবো যে ফিনিশিংয়ের উপর যেটা তাদের নির্ভর করতে হবে, এই জিনিসটা আসলে এই ম্যাচটা খুব টাইট করবে আমার ধারণা, এবং এটা 1-1ও হতে পারে এবং ইউএসের ফরেও যেতে পারে। বাট আমার মনে হয় যে নিজের মাঠে খেলার নিজের একটা মাঠে সুবিধা খেলা পাবেন। যে একটা বাড়তি অনুপ্রেরণা বা ইউএসএ একটা ফার্স্ট মানে গুড স্টার্টের দরকার, সেটা চেষ্টা করবে। যদিও আমি বলবো প্যারাগুয়ের কোচ সে গুস্তাভো আলফারো, সে কোস্টারিকার কোচ ছিল কিছুদিন আগে, তো ন্যাশনাল টিম হ্যান্ডেল করা তার এক্সপিরিয়েন্স আছে। আর পচেটিনো ম্যাক্সিমাম টাইমে কিন্তু ক্লাব বেশি কাজ করেছেন, বাট ন্যাশনাল টিমে উনি এবার কী করেন এটা দেখার আমরা বসে আছি আর কি, দেখতে যে আসলে হাউ ফার দে ক্যান গো। টিটু ভাই অনেক ধন্যবাদ, আজকে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। চমৎকার বিশ্লেষণ শুনলাম আপনার কাছ থেকে এবং সামনে অবশ্যই শুনতে থাকবো। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইশরাত, আপনার কাছে ফিরে আসছি। আমরাও গল্প ফিরতে চাই। সুমাইয়া, প্রথম যে প্রশ্নটি আপনার কাছে আবারও, একটা মেয়ের সাথে ফুটবলের যাত্রাটা কিভাবে শুরু হলো? প্রফেশনালি আমার যাত্রাটা খুবই ডিফিকাল্ট ছিল শুরুতে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল আন্ডারগ্রাউন্ড ইন্টার স্কুলের, আর ঢাকায় ফুটবল শেখাও অনেক ডিফিকাল্ট ছিল। মাঠ ছিল না, প্রপার ট্রেনিং ফ্যাসিলিটিস ছিল না। কিন্তু প্রফেশনালি ফুটবল জয়েন করার পর এই বাফুফেতে যখন কল পাই, তখন ওখানে পরিবেশ, ট্রেনিং টাইমস এগুলা মানায় নিতে কষ্ট হয়েছে প্রথমে, পরে আস্তে আস্তে কোপ আপ করতে পেরেছি, আর এখন আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। ফ্যামিলি বা চারপাশ থেকে যে সহযোগিতা পাওয়ার কথা, সেটা পেয়েছিলেন? আমি আমার ফ্যামিলি থেকে 100% সাপোর্ট পেয়েছি সবসময়, আর ফ্রেন্ডসরা তো সবসময়ই আমাকে আরও মোটিভেট করে আমি কিভাবে ভালো প্লেয়ার হতে পারবো। প্লাস আমার টিমমেটস, আমার কোচেসরা তো আছেই, তো আমি অনেক গ্রেটফুল ওনাদের প্রতি যে ওনারা। বাংলাদেশ দল একদিন বিশ্বকাপ খেলবে এমন স্বপ্ন তো অবশ্যই আপনি দেখেন। ইনশাল্লাহ খেলবেই। আচ্ছা, মহিমের কাছে যেতে চাই। মাহিম, এই যে রাত জেগে ফুটবল দেখা, এমন হাজারো তরুণ কিন্তু রয়েছে বাংলাদেশে, আপনার শুরুটা কিন্তু সেভাবেই, সেই গল্পটা একটু শুনতে চাই। আচ্ছা, তো এটা অনেকটাই আনটকড একটা জিনিস, যেই জিনিসটা নিয়ে অনেকে কথা বলে না। লাইক ইন ইউরোপ দেয়ার আর লট অফ পিপল যারা নাকি রাতের বেলা খেলা দেখতে হয় না, তারা দিনের বেলায় খেলা দেখে। তাদের এখানে মেবি 8টা-9টা বাজে খেলা শুরু হয়, ওরা রেগুলার ফুটবল দেখতেছে, অ্যান্ড দে হ্যাভ এ কালচার অফ ফুটবল। এখন এই সেম জিনিসটা আমাদের দেশের জন্য কিন্তু নর্মালাইজ হয়নি। আমাদের দেশে যদি খেলা দেখা লাগে আপনি রাতের 1টা বাজে খেলা দেখতেছেন, রাতের 1টা পর্যন্ত আপনার জায়গা লাগতেছে, রাতের 3টা বাজে খেলা শেষ করতেছেন। আপনি যদি পোস্ট করেন, লাইক আপনি অনেকেই আছে যে প্যাশনেট ফুটবল ওয়াচার, অ্যাকচুয়ালি ফুটবল ফ্যান বলতে পারেন, ওরা রাতেরবেলা খেলা দেখে শেষ ঘুমাতে ঘুমাতে 4টা বেজে যেতেছে। এখন আপনি একটা মিডল ক্লাস বাসায় একটা ছেলে যে রাতেরবেলা এরকম 4টা বাজে ঘুমাইতেছে, তার সিচুয়েশনটা বুঝেন। তাকে কিন্তু তার প্যারেন্টস থেকে অনেক ধরনের প্রেশার আসে যে তুমি এত রাত পর্যন্ত কেন জেগে আসো। প্লাস এরকম অনেকেই আছে যে খেলাই দেখতে পারতেছে না কারণ এত রাতে জাগতে দেওয়া হইতেছে না। ঠিক আছে, তো আমাদের দেশে যেই কালচারটা, তারপরেও এই যে এই অবস্টাকেলগুলো থাকার পরেও যে হাজার হাজার মানুষ, আমি অ্যাকচুয়ালি লাখ বলবো, কারণ আমি অনেক সময় এরকম হয়েছে যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা যখন ভিডিও আপলোড দিতেছে রাতের 3টা-4টা বাজে, আপনার 1 ঘন্টার মধ্যে দেখা যেতেছে 2 লাখ ভিউ এসে পড়তেছে। এই 2 লাখ মানুষগুলা কারা? আমাদের দেশের, আমাদের এই ফুটবল ফ্যানগুলা। তো এই যে একটা কালচার আমাদের দেশে গইরা উঠছে উইদাউট এনি হেল্প, উইদাউট। এবারের বিশ্বকাপের, এবার ওয়ার্ল্ড কাপেও কিন্তু আসলে তরুণদের জয় জয়কার বলা যেতে পারে। ইয়াংস্টার কাদেরকে এগিয়ে রাখবেন আপনি? আচ্ছা, ইয়াংস্টার যদি আপনি বলেন, আপনার পোস্টার বয় তো অনেকগুলোই আছে, লাইক লামিন ইয়ামাল, ওয়েটস, আপনি যদি এমবাপ্পেকে ধরেন, এমবাপ্পে যদিও এখন আর ইয়াং নেই আগের মতো, বাট ওদের নিয়ে কথা বলার কোনো নতুন কিছু নাই। বাট আমি একটা নতুন কথা বলতে চাইতেছি, হামজার কথা বলতে চাইতেছি। হামজা হলো আপনার ইজিপ্টের একটা খেলোয়াড় যে নাকি বার্সেলোনা এই বছর মেবি এই সিজনেই করতে পারে, এই সাইন করতে পারে। হামজা আব্দুল কারিম অ্যাকচুয়ালি সে ব্যাটার হইতে পারে, সে এই সিজনের মধ্যে দেখাইতে পারে কিছু নতুন কিছু, কারণ হি হ্যাজ দ্য প্রমিজিং অ্যাবিলিটি, ট্যালেন্ট বলতে পারেন, যার কারণে এত কম বয়সে তাকে করা হচ্ছে। মেবি 17 years old, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট মেবি 17 years old অ্যাজ পার আই নো। তো হামজার আমি প্রেডিক্ট করবো যে সে ব্যাটার কিছু করবে। তো এছাড়া মরক্কান একটা খেলোয়াড় আছে, আবুদ মেবি নামটা ক্লিয়ারলি বলতে পারতেছি না, বাট এরকম হওয়ার কথা।
তো ও ব্যাটার করতে পারে। এই দুজনের প্রতি আমার একটু এক্সট্রা আছে, অ্যাপার্ট ফ্রম লামিন ইয়ামাল বা গাভি টাভি এই খেলোয়াড়গুলোর অ্যাপার্ট অ্যাকচুয়ালি। কারণ যদি আপনি আরেকটা খেলোয়াড় আছিল যে কথা আমি উইদাউট এনি হেজিটেশন বলতাম, সেটা হলো লেনার্ড কার্ল। লাইক জার্মানিরই একটা খেলোয়াড় ছিল যার মাহিম কম বয়সী আরেকটি প্রশ্ন কিন্তু অ্যাড সেই করতে বছর আর চাই। কি ইনজুরি আজকের রাতের যে ম্যাচ, প্রথম যে ম্যাচটিতে, সেই ম্যাচটিতে আসলে কোন টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল বিষয়টা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে? কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনা যে ম্যাচটির কথা বলতে চাই, প্রতিপক্ষ ওই বিষয়টি জানতে চাই, বলুন। আচ্ছা, আপনারা যদি কানাডার খেলা দেখে থাকেন, কোচ জেসি সে অলওয়েজ খুবই ফাস্ট ট্রানজিশনাল ম্যাচ খেলায়। লাইক আপনার প্রতিটা প্লেয়ার দেখবেন যে রাইটে ছিল সে লেফটে এসে পড়তেছে, লেফটে যে ছিল সে রাইটে এসে পড়তেছে। বা আপনারা যখন দেখবেন যে একজন খেলোয়াড় রাইট ব্যাকে আছে, ও খুব ফাস্ট আপনার রাইট উইংয়ে চলে যেতেছে, আবার সে ফিরে আইসাও পড়তেছে। এটা তার স্পেশালিটি, কানাডার এই জিনিসটা স্পেশালিটি যে ওরা ট্রানজিশনাল ফুটবল অনেক ফাস্ট খেলে, অ্যান্ড এটা অনেক ম্যাচ জিতাইছেও তাদের। তো এই জিনিসটাই ট্রাই করবে অবভিয়াসলি, যেহেতু এটা তাদের সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট। কানাডা এটা ইউজ করা ট্রাই করবে বসনিয়ার বিপক্ষে, বাট এবং বসনিয়ার স্বাগতিক টিম একটু চাপেও থাকে, সেই চাপটা সামনে নিয়ে কি তারা খেলতে পারবে প্রপারলি, যেই ছন্দে তারা খেলে? অ্যাকচুয়ালি আমি মনে করি এটা তাদের জন্য উল্টারও হওয়ার কথা, অ্যাডভান্টেজ হওয়ার কথা, যেহেতু হোম গ্রাউন্ডের মধ্যে অবভিয়াসলি মানুষ অ্যাডভান্টেজ পায়। লাইক আমাদের সুমাইয়া আপু ব্যাটার বলতে পারবে, যখন আমাদের মাঠে খেলে তখন উনার কীরকম ফিল হয়, আর বাইরের দেশে কোনো মাঠে খেলে তখন কীরকম ফিল হয়। অবভিয়াসলি ঘরের মাঠে খেলার থেকে বেটার কোনো অনুভূতি কোথাও হওয়ার কথা না। আচ্ছা, সবশেষ ছোট্ট করে যদি বলেন যে কানাডা বা যুক্তরাষ্ট্র তারা রাউন্ড অফ 16 বা রাউন্ড অফ 32 কোন জায়গায় যে স্টপ করবেন বা কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা কি রয়েছে? আচ্ছা, এইটা খুবই হার্ড বলা, কারণ এই বছর তো 48টা টিমের ওয়ার্ল্ড কাপ, আগের থেকে অনেকগুলো টিম বেড়েছে। তো এই বছর অনেক আপসেট দেখতে পারি আমরা। লাইক আগে যে কয়টা আপসেট দেখতে পারতাম, অবভিয়াসলি দ্য রেশিও উড বি ইনক্রিজড। তো আই এম নট শিওর যে তারা রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 16-এ উঠবে, বাট স্টিল উই ক্যান হোপ ফর ইউএসএ অ্যাজ এ হোস্টিং নেশন, অ্যান্ড ক্যানাডা। ওরা অবভিয়াসলি আমার মনে হয় রাউন্ড অফ 32 ইজিলি চলে যেতে পারে। অ্যান্ড আচ্ছা, মেক্সিকো, আমাদের দর্শকদের জন্য আমাদের একটি কুইজ রয়েছে, সেই কুইজটি জানিয়ে দিতে চাই। আজকের প্রশ্ন: বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে? অপশন এ রোনালদো নেজারিও, অপশন বি লিওনেল মেসি, অপশন সি কিলিয়ান এমবাপ্পে, অপশন ডি মিরোস্লাভ ক্লোসে। উত্তর দেওয়ার জন্য ভিজিট করুন facebook.com/sports24 টিম। এই ঠিকানায় সঠিক উত্তরদাতা পাবেন চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আমরা এবার আমাদের ফ্যানদের কাছে যেতে চাই, আপনার কাছে যেতে চাই। এবারের বিশ্বকাপে আপনি ফেভারিট কাকে মনে করছেন, কেন মনে করছেন? এবং আপনি তো ব্রাজিল দলের সাপোর্টার, অবশ্যই ব্রাজিলকে এগিয়ে রাখবেন। ব্রাজিলকে এগিয়ে রাখছি না, ফ্রান্সকে এগিয়ে রাখছি। কারণ ফ্রান্সের যে খেলাটা, এমবাপ্পে, দাম্বেলে, আরও বেশ কিছু প্লেয়ার আছে, তারা খুবই ভালো করছে। যদি লাস্ট ইউসিএলে দেখেন, পিএসজিতে ওসমান দাম্বেলে, মাইকেল অলিস, এরা খুবই ভালো খেলেছে। এই জন্য আমি আগে পেছনে দুইজন আর্জেন্টিনা সাপোর্টার বসা, আপনাদের মধ্যে কি মারামারি বা তর্কাতর্কি কি হয়েছে কিনা? এই যে এতক্ষণ যে শান্ত হয়ে বসেছিলেন, বাইরের চিত্রটা থেকে ভিন্ন, আমরা তো জানি। না, কিছু হয় নাই। আপনাকে ডিস্টার্ব করে নাই? আমি তাদেরকে ডিস্টার্ব করেছি, প্রথমে খোঁচা দিয়েছি। আচ্ছা, এটা শুনতে চাই, কি ডিস্টার্ব করেছে? আর্জেন্টিনা ব্রাজিলের খুসাখুচিটা তো একটা বরাবরের বিষয়, যে পাশে আমাদের বড় ভাই আছেন আর জার্মানি ক্যামেরা দেখলে সাপোর্টার। না অনেকে শান্ত হয়ে যায়, ক্যামেরার আড়ালে আসলে আসল রূপটা দেখা যায়, তাই না? অবশ্যই এই যে আমাদের বড় ভাই জার্মানি সাপোর্টার আসার পরে বলতেছে যে তোমাদের তো আব্বু আসলে আমরা একসাথে মিলেমিশে খেলা দেখবো, কোনো সংঘাতে জড়াবো না। আমরা এবার সুমাইয়ার কাছে আবারও ব্যাক করতে চাই, প্রেডিকশন জানতে চাই আজকের ম্যাচ নিয়ে, যে দুটি ম্যাচ রয়েছে, পাশাপাশি ওভারঅল বিশ্বকাপটা এবার আমেজটা কেমন মনে হচ্ছে? আজকের দুইটা যে ম্যাচ আছে, বসনিয়া আর কানাডার, আমি মনে করি বসনিয়াও একটা ভালো টিম, কারণ ওরা হচ্ছে ইতালিকে হারায় হচ্ছে ওয়ার্ল্ড কাপে এন্ট্রি পেয়েছে। আর যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ের যে ম্যাচটা, সেটা সম্পর্কে? প্যারাগুয়ে যেহেতু ইউএসএ যেহেতু একটা হোম অ্যাডভান্টেজ পাচ্ছে, ওখানে ক্রাউড ওদের দেশেরই হবে। আর ক্রাউড তো নিজেদের থাকলে আরও কনফিডেন্স আসে, আরও মনে হয় যে দেশের মানুষের জন্য খেলি। আমি জানি না এটা ইউএসএতে কতটা হয় যে দেশের জন্য খেলি, কিন্তু আমার মনে হয়
এই ফার্স্ট ম্যাচ মানে এই ইউএসএ আর প্যারাগুয়ের ম্যাচটা ইউএসএ একটা ভালো রেজাল্ট করতে পারে। গ্রেট। মহিম, কি মনে হচ্ছে? হ্যাঁ, আই অলসো প্রেডিক্টেড যে ইউএসএ জিতবে, তো দেখা যাক কে জিতে। তবে আমি একটা কোশ্চেন করতে চাইতেছিলাম সুমাইয়া আপুর কাছে, যদি আপু কিছু মনে না করেন। তো আপু তো পর্তুগাল ফ্যান, রাইট? সরি, পর্তুগাল না, রোনালদো ফ্যান, রাইট? তো আমার একটা কোশ্চেন, সেটা হলো যে যদি পর্তুগাল বিশ্বকাপ জেতে আর রোনালদো ওয়ার্স্ট রেটেড প্লেয়ার থাকে, তাহলে আপনার কি মনে হয় সে কি মেসি থেকে বেটার হয়ে যাবে? এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। না, আমরা শুনতে চাই প্লিজ। আমার মনে হয় রোনালদো একটা লেভেলের প্লেয়ার, ওখানে পৌঁছাইছে, যেহেতু একটা রেসপেক্ট আর্ন করছে, একটা জায়গা পৌঁছে নিজেকে পারফরমেন্স দিয়ে শো করেছে বিধায় টিমে আছেন, ক্যাপ্টেনও আছেন। কিন্তু যেটা আপনি বললেন যে পর্তুগাল যদি জিতে আর রোনালদো যদি বেঞ্চে থাকে তাহলে আমার কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে না। আমি চাবো যে রোনালদো খেলেই, গোল দিয়েই আমরা মানে পর্তুগাল ট্রফিটা নিক। উই উইল হোপ ফর দ্যাট। মহিম, আপনার কিন্তু ঝগড়া করার কথা ছিল আজকে, আপনি বলেছিলেন ওয়েট করছিলেন ঝগড়া করবেন, ঝগড়া তো জমলো না। ঝগড়া জমার জন্য ডিসএগ্রিমেন্ট লাগে। আমি অ্যাকচুয়ালি এগ্রি করি আপুর সাথে যে যদি রোনালদো বেঞ্চের মধ্যে থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি জানতেই পারবো না যে সে অ্যাকচুয়ালি কোন ধরনের পারফর্ম করতো। যেহেতু সে বেঞ্চেই থাকবে তাহলে কিভাবে জানতে পারবো? আমি একটা কোশ্চেন করছিলাম যে ওয়ার্স্ট রেটেড প্লেয়ার হইলে, ওয়ার্স্ট রেটেড মানে খেলার পরেও যদি সবচেয়ে খারাপ হয়ে থাকে। বাট যাই হোক, আমরা এটাকে কনভার্ট করে বেঞ্চের কথাটাই ধরে নিই। আমাদের কিংবদন্তি যারা এবার, যাদের শেষ বিশ্বকাপ, তাদের মধ্যে আসলে কে ডিজার্ভ করে বা স্বপ্ন দেখেন, যার হাতে বিশ্বকাপটা স্বপ্ন দেখছেন, কে? So I'll go for, without any question, any thoughts, Ronaldo, Cristiano Ronaldo, because আগের বছর মেসি যা করেছে, লাইক আমরা সবাই দেখতে পারছি যে মেসি কি করেছে, and that was the greatest performance of a single World Cup history. So আমরা এই বছর তো ধরতেই নিতে পারি সুমাইয়া, রোনালদোর জন্য। একটা ছোট্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবারই একই প্রশ্ন, কে কাপ নিবে? ব্রাজিল। গ্রেট, ব্রাজিল সাপোর্টার খুশি হয়ে গিয়েছে। আচ্ছা, আমার কো অ্যাঙ্কার মঞ্জুরকে আসলে, মঞ্জুর কি মনে হচ্ছে? না, আমাদের তো একটা বলার কথা না, বলার নিষেধ আছে, ফলে আমরা এই জায়গায় চুপ করি এবং আমাদের সময় আসলে আজকে ফুরিয়ে গেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর দর্শক যারা আজকে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। কালকে অবশ্যই আবারও দেখা হবে প্রতিদিন একই নিশ্চয়ই। সময়।